বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের বুক চিরে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের দ্বীপ নিঝুম দ্বীপ। এখানে প্রকৃতি তার সমস্ত সুর আর রূপ যেন ঢেলে দিয়েছে। নৌকার মৃদু দোলা ভেসে আসা এই দ্বীপ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে, যেখানে সময় থেমে থাকে আর প্রকৃতি কথা বলে। এই দ্বীপের কোনো অংশ নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, পুরো দ্বীপটাই যেন সৌন্দর্যের কোণে। টোটাল 2 দিন হাতে নিয়ে চলে আসুন নিঝুম দ্বীপ। এখানে হয়তো পর্যটন এরিয়া সকল সুবিধা পাবেন না, তারপর বলবো এখানে একবার টুরিস্ট হয়ে না ট্রাভেলার হয়ে আসুন। এখানকার মানুষের সরলতার পাশাপাশি প্রকৃতির নির্জনতা সবকিছু মিলিয়ে এক দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা হবে। তাছাড়া প্রকৃতির আরও কাছাকাছি থাকতে চাইলে আমাদের মতন তাঁবুতে থাকতে পারেন। অনেকে বলে নিঝুম দ্বীপ ঘুরে দেখার মতো কী আছে, তাহলে জেনে নিন এই 2 দিন আপনি কী কী ঘুরে দেখবেন। যেমন নামারবাজার সি বিচ, চুয়াখালী বন, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, সূর্যদ্বীপ, পালকিচর সি বিচ, চৌধুরী খাল, কবিরাজ চর, কমলার চর। আমার এই ভিডিও সিরিজ সম্পূর্ণ দেখলে নিঝুম দ্বীপের এই জায়গাগুলো ঘুরার সঠিক ট্যুর প্ল্যান পাবেন। তো শুরু হতে যাচ্ছি এই সিরিজের সেকেন্ড এপিসোড। এখন বাজতেছে সকাল 6:33 আর আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। আমরা এখন যাব চুয়াখালী বনের দিকে আর কি। ওকে, আপনারা জানেন যে কালকে আমরা নিঝুম দ্বীপ আসছি, আর আস্তে আস্তে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। তাই আমরা কালকের দিনটা নামারবাজার সি বিচে সূর্যাস্ত দেখেই কাটিয়ে দিই, আর রাতে নামারবাজারটা একটু ঘুরে দেখি। আর আজকে আমাদের নিঝুম দ্বীপের 2য় দিন, আর আমরা যাচ্ছি চুয়াখালী বন বা ম্যানগ্রোভ বন দেখতে, আর পাশাপাশি দেখবো সূর্যদ্বীপ ও পালকিচর সি বিচ। আমাদের বনে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে হরিণ দেখা। দেখা যাক কি হয়। আমরা এখন আসছি চুয়াখালী বনে আর কি। আমাদের বাইকালা ভাই, এখানে বাইকালাদের বললে ওরা সব জায়গায় ঘুরে আনে। এই বৃষ্টি দিয়ে আমার আসতে আমি একদম প্রায় শেষই, একটুর জন্য বাসে গেছি, নাহলে পড়ে যেতাম বলেছিলাম। এখন যাইতেছি এই যে বনের ভিতরে। যদি ভাগ্য থাকে তাহলে হরিণ দেখবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে তো হরিণের দেখা কি, হরিণের কিছুই পাবো না। তো যাওয়া যাক। নিঝুম দ্বীপে ঘোরার জন্য আলাদা করে গাইডের দরকার হয় না। এখানকার বাইক চালক বা ট্রলার চালকে আপনার গাইডের কাজ করবে। গতকাল রাতে আমরা এই বাইকটি ভাড়া করি, আর এই 3 জায়গায় ঘোরানোর জন্য চালককে দিতে হবে 700 টাকা। আশা করি দুপুরের মধ্যে আমাদের এই জায়গাগুলো দেখা শেষ হবে। পরে যাব আমরা ট্রলারে করে চৌধুরী খাল আর কবিরের চর দেখতে। এই যে আমরা এখন খালি একটা মাঠে, চারিদিকে আমরা শুধু পাখির ডাক শোনা যায়, আর কিছু শোনা যায় না। এখানে ভরপুর পাখি আছে। স্থানীয় মানুষদের মুখে শুনেছিলাম বনের সামনের এই জায়গাগুলো থেকে নাকি হরিণের পাল দেখা যেত। তবে এখন যেহেতু মানুষের আনাগোনা বেশি এই জায়গাগুলোতে, তাই এখন আর এখানে হরিণ তেমন দেখা যায় না। তাই এখন হরিণ দেখতে হলে আমাদের যেতে হবে বনের আরও গভীরে। বেশ কিছুক্ষণ আমরা এখন বনে হাঁটতেছি, কিন্তু কিছু দেখা পাইনি এখনো। তারপরে এই শ্বাসমূলগুলোর কারণে হাঁটা একদমই মুশকিল, শুধু একটু পরপর উষ্টা যায়। তাই সাবধানে দেখে শুনে হাঁটতেছে এখন আস্তে আস্তে।
এই যে সামনে ওরা। উইকিপিডিয়া থেকে জানা যায় বাংলাদেশের বন বিভাগ 70 দশকের দিকে এখানে বন বিভাগের কাজ শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে এখানে 4 জোড়া হরিণ ছাড়ে, আর নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। 1996 খ্রিস্টাব্দের হরিণ শুমারি অনুযায়ী এখানে হরিণের সংখ্যা 22,000। তবে বর্তমানে কি পরিমাণে হরিণ আছে এই বনে সেই বিষয়ে কোনো ধারণা পাওয়া যায় না। এই যে এখানকার গাছগুলো অবৈধভাবে এই এলাকার মানুষই কেটে নিয়ে যায় আর কি। এই যে এরকম এরকম এখানে অনেক গাছ কেটে নিয়ে যেতেছে আর কি অবৈধভাবে। এগুলো না থামালে একসময় আর বনে খুঁজে পাওয়া যাবে না। এগুলো এখানে তো কমে আছে, কিন্তু ওইদিকে আরও বেশি। এই যে এগুলো তাজা হরিণের পায়ের ছাপ। এই যে আশপাশে হয়তো হরিণ আছে। এই যে এগুলো একদমই তাজা। এই যে যদি ভাগ্য থাকে তাহলে আমরা এখন দেখতে পাবো। কোন দিকে? আমাদের গাইডে বলতেছে যে উনি কালকেও নাকি এখানে মানুষদেরকে হরিণ দেখাইছে, তাই হরিণ দেখার সম্ভাবনা 90% এখনো আছে। হ্যাঁ কি হরিণ? কই 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 কই? আস্তে 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 আস্তে। কই কই? হ্যাঁ দৌড়েছে দিকে ওই জায়গায় দিয়ে যাচ্ছে। এদিকে গেছে, আপনি দেখছেন? কয়টা কয়টা ছিল? একটা লগে থাকে 20-30 একটা লগে 20-30 দেখতে পাইনি, ওরা দেখতে পেয়েছি। ওই পাশে তো অনেক জ্যাম নেই হোক, তুমি পাই যাবো ওই পায়ে হরিণ গেছে। এই যে এই যে এই একটা চিকনা গাছ দিয়ে যাবো আর কি। এই সাবধানে রয়েছে। কোনোরকম ওইটা ধর। এই চিকনা গাছ দিয়ে মাত্র এক পাশে আসলাম, এখন এক পাশে হরিণ দেখা পালা
সবাই বলতেছে যে ওরা দেখছে কেন, আমি দেখি নাই। ওরা দুজনেই হরিণ দেখছে। যাই, তার আগে ওদের সাথে ভাগ করতে হবে। তবে হরিণ দেখতে পাই আর না পাই, আমি এই বনের সৌন্দর্য দেখে মুগ্ধ। এই সম্পূর্ণ বনে এখন আমরা মাত্র 3 জন। চুয়াখালীর এই বিশাল বনে পথ ভুল করে হারিয়ে যাওয়া কিছুটা স্বাভাবিক বিষয়। কোন পথ দিয়ে ঢুকবেন আর কোন পথ দিয়ে বের হবেন, সাথে একজন গাইড না থাকলে তা বোঝা অনেক মুশকিল। অন্যদিকে এখানে মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না যে গুগল ম্যাপ দেখবেন। আরেকটা জরুরি কথা হচ্ছে, নিজন দ্বীপে 2টা সিম নেটওয়ার্ক কাজ করে, একটা হচ্ছে যে রবি আর একটা হচ্ছে এয়ারটেল। তাই নিজন দ্বীপ আসলে এই 2টা সিম অবশ্যই সাথে নিয়ে আসবেন, না হলে আপনাকে সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে থাকতে হবে, কোনো প্রকার নেটওয়ার্কই পাবেন না। বনে যত গভীরে প্রবেশ করবেন ততই শ্বাসমূল চোখে পড়বে। ধারণা করা হয় ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পর নিঝুম দ্বীপই বাংলাদেশের 2য় ম্যানগ্রোভ বন। এখানে আসলে আপনি সুন্দরবন আর নিঝুম দ্বীপের মধ্যে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না। জানা যায় এই সম্পূর্ণ অঞ্চলের নাম বন্দর টিলা। শীত মৌসুমে নাকি এই অঞ্চলে অনেক চুয়া মাছ পাওয়া যায়, তাই এই অঞ্চলের আরেক নাম চুয়াখালী। নিঝুম দ্বীপে চুয়াখালী বন ছাড়াও আরও কয়েকটি বন অঞ্চল রয়েছে, সেগুলো আমরা আপনাদের দেখাবো। এখানে একটা মিঠা পানির পুকুর আছে, ওটাতে নাকি হরিণ সবসময় জল খায়, যদি দেখতে পাই আর কি। ওখানে হরিণ, ওই যে হরিণের তাজা বীজটা। কিছুক্ষণ পর পর এরকম ক্যানেল আসে, এই ক্যানেলের উপর দিয়ে এরকম একটা সরু একটা গাছের উপর দিয়ে যাইতে হয়। এটা অনেক ভয়ঙ্কর, পড়লে একেবারে শেষ পানিতে। এই ক্যানেলটা পার করে ফেললাম, ভয়কে জয় করতে হবে। এই যে এটাই শুধু পুকুরের, এখানে হরিণরা পানি খেতে আসে। আমার গাইডে বলছে যে এটা দিয়ে নাকি হরিণরা এদিক দিয়ে আসে, তারপরে এদিক দিয়ে পানি খায়, এখান থেকে পানি খায় আর কি, রাত্রেবেলা আর কি। দিনের বেলা একদমই কম দেখা পাওয়া যায়। সম্পূর্ণ বন তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলেনি একটা হরিণের সাথেও। তবে হরিণের সাথে দেখা না মিললেও আমরা এই বনের সৌন্দর্য দেখে মুগ্ধ। আমার ফ্রেন্ড আর আমাদের গাইডের দাবি ওরা নাকি হরিণ দেখছে। এই যে যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেলাম আর কি। এখন এই পুরোটা ঘুরে তারপরে ওই যে ওইখান দিয়ে লাইট হাউসটার ওই পাশ দিয়ে ঘুরে আমরা এদিক দিয়ে আসি। এখন প্রায় সকাল 10টা। চুয়াখালী বন থেকে অনেক হতাশা নিয়ে যাচ্ছি আমরা সূর্যদ্বীপে। তবে যাওয়া আসার সময় এমন দৃশ্য কমই বা কোন অংশে। প্রকৃতিকে এত শান্ত দেখে আপনি নিজেই অশান্ত হয়ে যাবেন আর মনে মনে বলবেন আরও কয়েকদিন থেকে যাই এ দ্বীপে। এই দ্বীপের মানুষদের প্রধান পেশাই হচ্ছে মাছ ধরা। আর এখন শীত মৌসুম হওয়ার কারণে এখানকার বেশিরভাগ খালবিলেই পানি কম, তাই জেলেরা এখন নৌকা মেরামত করায় নিয়ে ব্যস্ত। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চলে আসি সূর্যদ্বীপে। আমরা এখন চলে এসেছি সূর্যদ্বীপ। এই জায়গার নাম সূর্যদ্বীপ রাখার কারণ হচ্ছে এই জায়গাটি নিঝুম দ্বীপের পূর্বে অবস্থিত। এখান থেকে আপনি সকালে সূর্যোদয় দেখতে পাবেন, তাই এই জায়গাটার নাম দেওয়া হয় সূর্যদ্বীপ। এই সূর্যদ্বীপ আসলে আপনারা দেখতে পাবেন জেলেদের মাছ ধরার দৃশ্য।
এই সূর্যদ্বীপ থেকে আমরা এখন রওনা দিলাম পালকির চরের দিকে। পালকির চর নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষণীয় স্থানের মধ্যে একটি। এটি মূলত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি বালুকা ভূমি, যা নিঝুম দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশে অবস্থিত আর কি। পালকির চর তার নির্জনতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং নীরব পরিবেশের জন্য বিশ্বভাবে পরিচিত মানুষদের কাছে। এই পালকির চর থেকে আমরা এখন চলে যাবো আবার নামার বাজার। ওখানে আমরা একটা নৌকা রিজার্ভ করে রাখছি চৌধুরী খাল আর কবিতা চর সহ আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করার জন্য আর কি। তো যাওয়া যাক। নামার বাজার থেকে এই বাইটারে নিয়ে আসছে আর কি। এর নৌকা দিয়ে আমরা 3টা স্পট ঘুরবো। কয়কে ঘুরাবা? এই চৌধুরী খাল, কবিরেশ্বর, কমলাদ্বীপ, এই 3টে স্পট ঘুরাবো। নিঝুম দ্বীপে যাওয়ার আগে নিঝুম দ্বীপের ইতিহাস নিয়ে অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে বর্তমানে এই দ্বীপের নাম নিঝুম দ্বীপ হলেও এই দ্বীপের আরও কয়েকটা নাম রয়েছে, যেমন চর ওসমান, বাইলের চর আর ইচামতির চর। প্রথমে ওসমান নামক এক প্রাতানিয়া তার মহিষের প্রাতান নিয়ে এই নিঝুম দ্বীপে বসতি গড়ে। তখন থেকে এই দ্বীপটিকে চর ওসমান নামে চিনে। প্রায় 14,050 একরের এই দ্বীপটি 1940 খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে আর জনবসতি গড়ে ওঠে 1950 খ্রিস্টাব্দের দিকে। 1970-এ ভয়াবহ ঘূর্ণিঝড়ের ফলে এই দ্বীপে আর কোনো প্রাণীর অস্তিত্বই ছিল না। ঘূর্ণিঝড়ের পর তৎকালীন হাতিয়ার জন উন্নতি নেতা আমিরুল ইসলাম কালাম দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তাই তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, হাই নিঝুম। সেখান থেকে দ্বীপটির নতুন নাম হয় নিঝুম দ্বীপ। নৌকায় করে কমলাচর যাওয়ার সময় যে বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগবে তা হলো একদিকে উত্তাল বঙ্গোপসাগর আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত বিশাল সবুজ প্রান্তর। এটাই হচ্ছে কি চৌধুরী খাল। চৌধুরী খাল দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ। এটি মূলত দ্বীপের মাছ দিয়ে বয়ে যাওয়া একটি জোয়ার ভাটার খাল, যা সাগরের পানির সাথে যুক্ত। এই খালের চারপাশে দেখা মিলবে ম্যানগ্রোভ বন এবং বিভিন্ন প্রজাতির পাখি। এগুলো দেখে মনে হবে যেন আপনি সুন্দরবনের কোনো ক্যানেলে আছেন। আমরা এখন নৌকা থেকে নেমে বনের ভেতরে প্রবেশ করি। আমরা এখন একটা পুকুরে যাইতেছি আর কি। আমাদের মাঝি ভাই বললো ওই পুকুরে নাকি হরিণ দেখতে পাওয়া যায়। যদি ভাগ্য থাকে তাহলে দেখতে পাবো, আর না হলে তো করার কিছু নেই। ওখানে তো প্রায় 3 ঘন্টার মতন হাঁটলাম জঙ্গলে, কিন্তু ওখানে তো হরিণ দেখতে পাইনি। এবার যদি এখানে যদি দেখতে পাই আর কি। তো চলুন দেখা যাক হরিণ দেখা যায় কিনা। এই বনে এলোমেলোভাবে হাঁটলে হরিণ দেখা পাওয়ার সম্ভাবনা একদমই কম। তাই আমরা এখন এই বনের মধ্যে একটা মিষ্টি পানির পুকুর আছে, ওখানে নাকি হরিণরা পানি খেতে আসে। তাই আমরা এখন নিরাপত্তা পালন করে ওখানে যাচ্ছি। ওখানে যাওয়া আসাতে আমাদের প্রায় সময় লাগতে পারে 1 ঘন্টার মতন। দেখা যাক কি হয় আমাদের সাথে। অবশেষে আমরা সেই পুকুরের সামনে, কিন্তু এখানেও কোনো হরিণ নেই। বলতে পারেন আমরা আবারও হতাশ। এখানে এসেও হতাশ, কোনো হরিণ নেই, পুরোটা একদম খালি। এই যে পুকুরটা, আমরা এই পুকুরের চারপাশে অনেক ঘুরে দেখলাম, কিন্তু কোনো হরিণের দেখা মেলে নেই আমাদের সাথে। হরিণ দেখা কপালে নাই আমাদের। এইবার বলি কেন আমরা পুরো নিঝুম দ্বীপ ঘুরেও এখনো হরিণ দেখিনি। তার প্রধান কারণ হচ্ছে এখন শীত মৌসুম। শীত মৌসুম হওয়ার কারণে পর্যটকদের সংখ্যা কিছুটা বেশি। একটু পরপরই পর্যটকেরা এখানে আসে, তাই হরিণটা দিনের বেলা তেমন একটা এদিকে থাকে না। আরেকটা কারণ হচ্ছে এখানে অনেক খারাপ মানুষ প্রতিনিয়ত এই বন থেকে চুরি করে গাছ কেটে নিচ্ছে।
তাই হরিণদের ভয় তেমন আসে না এইসব দিকে, আর আসলেও তারা রাতে পানি খেয়ে আবার রাতেই চলে যায়। বন থেকে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে গাছ চুরির দৃশ্য। ওরা আমাদের চোখের সামনে দিয়ে গাছগুলো চুরি করতেছে। এখানে প্রশাসনের কোনো লোক না থাকায় এরা এত সাহস পাইতেছে। এদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে দেখবেন একসময় বন উজাড় হতে বসছে। চৌধুরী খাল থেকে আমরা চলে আসলাম কমলাচরে। এখানে তেমন কিছু নেই, এখানে কয়েকটা মানুষ থাকে আর ওরা ওদের মহিষগুলোকে এখানে লালন পালন করে থাকে আর কি। এর পাশে হচ্ছে যে ন্যাশনাল ফরেস্ট, তারপরে ওই পাশে হচ্ছে সমুদ্র, সমুদ্র না নদী, আর মাঝখানে চরটা। কই এই যে চরের একদম মাঝখানে শুধু একটা ঘর দেখা যাইতেছে, আমি জানি না দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, একটু জুম করে দেখাই দাও। এই যেখানে একটা ঘর আছে আর কিছুই নেই এখানে। এই যে কমলাচর থেকে 5 মিনিটের নৌকোযাত্রা শেষ করে আমরা এখন কবিরাজ চরে। এই কবিরাজ চর নিঝুম দ্বীপের এক অনন্য রত্ন, যা প্রকৃতির নিরবতা ও সৌন্দর্যকে একসঙ্গে ধারণ করে। এটি প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। আমরা যাচ্ছি এখন নামার বাজার। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওটাতে এখনও আমাদের ওঠা বাকি। আমরা এখন নামার বাজার গিয়ে ওখানে উঠবো। শুনলাম ওয়াচ টাওয়ারে উঠলে নাকি সুন্দর একটা নিঝুম দ্বীপের ভিউ পাওয়া যায়। নামার বাজার থেকে কাছে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা এখন এই ওয়াচ টাওয়ার উঠবো আর কি। এই যে এই ওয়াচ টাওয়ারটা। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমাদের ক্যাম্পিং সাইটে যাওয়ার সময় নামার বাজারে আমাদের সাথে দেখা মেলে একটা হরিণের। আজকে সারা জঙ্গল তন্ন করে ফেলছে কিন্তু হরিণ পাইনি, কিন্তু শেষমেশ এই যে বাজারে হরিণ একটা দেখতে পেলাম। মানে আমরা আজকে সারাদিন বনে তন্ন করে হরিণ খুঁজলাম, কিন্তু ওখানে হরিণের দেখা মেলে নাই। আর এখন হরিণ নিজেই আমাদের সামনে। আজকে আমাদের নিঝুম দ্বীপের শেষ রাত, তাই আমরা এখানে আরো কয়েকজন পর্যটক মিলে বারবিকিউর আয়োজন করি, যা এক রোমাঞ্চকর এবং আনন্দদায়ক অভিজ্ঞতা। নিঝুম দ্বীপের প্রাকৃতিক পরিবেশ, সাগরের গর্জন আর নক্ষত্রভরা আকাশের নিচে বারবিকিউর আয়োজন আমাদের ভ্রমণকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তোলে। এখন বাজে সকাল 6:14। একটু আগে আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে আমাদের এখানে লাস্ট দিন। এই যে কালকে তো তাবু কম দেখছেন, আজকে অনেকগুলো তাবু আছে এখানে। আসলে শুক্রবার হওয়ার কারণে এখানে মানুষের চাপ অনেক বেশি আজকে। একটু পর আমাদের বাইক আসবে, আমার বাইক নিয়ে যাবো। আমাদের খেজুর রস অর্ডার দিয়েছিলাম কালকে আর কি, ওখান থেকে খেজুর রস নেবো, তারপর ডাইরেক্ট কলারঘাটে চলে যাবো আর কি। এখান থেকে ট্রলারে করে ডাইরেক্ট চেয়ারম্যান ঘাট থেকে পরে নোয়াখালী।
বাইক নিয়ে চলে আসি আমরা খেজুরের রস সংগ্রহ করার জন্য। এখানে খেজুরের রসের দাম একদমই কম। এখানে আমরা 5 লিটার রস কিনি 160 টাকা করে, যা একদম খাঁটি, একদম গাছ থেকে নামাই আমাদের দেয় আর কি। রস নামা শেষ করে আমরা চলে আসি বন্দর টিলাঘাটে। এখান থেকে আমরা ডাইরেক্ট চেয়ারম্যান ঘাটের ট্রলারে উঠি। নিজুম ভিডিও সিরিজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন।